ইদানিং আমি অনেকবার বলেছি, আজকে আবার বলছি, আজকে এটা অনেক সিরিয়াসলি বলছি। বাংলাদেশের আগামীতে খারাপ দিন আসতেছে, প্রচন্ড খারাপ। খারাপ দিন সম্ভবত এই মাসের শেষের দিক তো বটে, পরের মাসের মাঝামাঝি দিক থেকে খারাপ দিন একেবারে নিশ্চিত। প্রথম খারাপ দিনের ইঙ্গিতটা দিয়ে গেল এই সংসদের অধিবেশন, বাজেট অধিবেশন শেষ হয়ে গেল আনুষ্ঠানিকভাবে। শেষ হয়ে যাওয়ার আগে সংবিধান সংশোধনের যে আওয়াজ তুললো, সাথে সাথে 11 দলীয় জোট তারা মাঠে নেমে পড়েছিল, তারাও এটা খুব হুঙ্কার টুঙ্কার দিল। আমার ধারণা এটা এখন পোতাবে কিছুটা, যদি না ইনুস তাদেরকে আবার খোঁচাখুচি করতে থাকে, এই জন্য তো তারা হুঙ্কার টুঙ্কার দিবে। কিন্তু খারাপ দিনগুলো কি? আমি বলেছি খারাপ দিনগুলো প্রধানত আসবে আমাদের বাজেটে টাকা হয় নাই। আমাদের খসরুর ভাষায়, অর্থমন্ত্রী খসরুর ভাষায়, বাজেট সহায়তা আমরা এখনো পাই নাই যা দিয়ে 1 বছর বাজেট চালাইতে পারবো। আগে বলেছিলাম যে সামনে ইলেকশন, স্থানীয় সরকার ইলেকশনের আগে একটু কাজ কাম না দেখাইলে বিএনপি কে কেন আলাদা করে মানুষ ভোট দেবে? এখন বিএনপি কে এটা দেখাইতে গিয়া যেটুক টাকা আছে ওইটুক খরচ করে লাগবো, যেটুক বাজেটের টাকা জড়িত হয়েছে সেটুক খরচ করা লাগবো। এখনো পর্যন্ত মিনিমাম 1.5 বিলিয়ন ঘাটতি আছে, 2 বিলিয়ন মাত্র পাওয়া গেছে। 3.5-এর কমে তো রওনাই দেওয়া যাবে না, কোনো মতে ইচ্ছাটা সাধন করে চলতে হবে। 5 বিলিয়নের কমে এই বাজেটটা হবে না, এটা 9.5 লাখ কোটি টাকা বাজেট দেওয়া হয়েছে। বাজেট দেখে দেখে ভোট পাওয়া যাবে না, খরচ দেখাইতে, খরচ করতে হবে। তাহলে এটা একটা সবচেয়ে বড় সমস্যা ছিল, সমস্যা আছে এখন। ইয়ের টিম আজকে দিনটা শেষ করে যাবে, আশা করছি কালকে হয়তো এটা নিয়ে সাংবাদিক সম্মেলন আসবে। IMF এর টিম যেটা বাংলাদেশে আলাপ করতে এসে আছে, এটা নিয়ে সাংবাদিক সম্মেলন হয়তো কালকে হবে, আজকে না হলো। তাতে কি আশা ভরসা থাকবে? আমি খুব সন্দেহ করি। কি হবে আমি জানি না, বাট এটার দিকে সবার মতন আমিও আরো বেশি করে তাকায় থাকবো। ফলে এটা হচ্ছে যে ইঙ্গিতটা দিচ্ছে সেটা হলো স্থানীয় সরকার ইলেকশনের সাথে ডাইরেক্ট একটা সম্পর্ক আছে। 2, স্থানীয় সরকার ইলেকশন যে করবেন আপনি, আপনার নির্বাচন কমিশন আছে, এটা তো হাসিনার আমলে নির্বাচন কমিশনের চেয়েও বাজে, এর চেয়েও চোর, অদক্ষ। ইউনুসের জায়গায় হাসিনার জায়গায় ইউনুসের কথা শুনে এটা চোরামি করছে, এই হচ্ছে তফাৎ। এটা 12 ফেব্রুয়ারি নির্বাচন, এটা চোরামি নির্বাচন দিচ্ছে আমাদের। ইলেকশনের রেজাল্ট, প্রত্যেকটা কেন্দ্রের রেজাল্ট কাটাছেঁড়া করা, ওভাররাইট করা। কোন রেজাল্ট শিট কাটাছেঁড়া করা রেজাল্ট শিট দেওয়া যায়? এরা তাই দিচ্ছে। তাহলে এই ইলেকশন কমিশনের আন্ডারে ইলেকশন করবেন আপনারা? ও কাকে জিতাইব? বিএনপি কে নাকি? সভাপতি ক্ষমতা বিএনপির হাতে, সাথে বিএনপি দিকে বুদ্ধিমান তো, যে টাকা পয়সা কামাইছে এগুলো নিজে ঘরে উঠতে গেলে তাদের বিএনপি লাগবে। তাহলে তাদেরকে যখন বিএনপি কে ফেভার করবে, বিএনপি তো ডিমান্ড করবে আমাকে ফেভার করতে হবে, তখন এই 11 দল কি করবে? বসে বসে দেখবে? কারো খেয়াল নাই। সবাই ভাবছিল যে 12 ফেব্রুয়ারি ইলেকশনে কে কটা সিট বেশি পাইলো ওটা হলো তার অ্যাচিভমেন্ট, তার পলিটিক্যাল অ্যাচিভমেন্ট হচ্ছে তার সিট পাওয়া। দেশে একটা পলিটিক্যাল সিস্টেম, ইলেকশনের সিস্টেম খারাইলো কিনা আরে পরে দেখা যাবে, ঠিক করে নেবানি। তাহলে এই যে অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন হয়ে বলছে, এটা কি হবে? এটা হচ্ছে আরেকটা ঘেট। 3 অক্টোবরে কি IMF আমাদেরকে টাকা ছাড় দিবে? আনসার্টেন, আমরা জানি না। ওকে, আজকে অনুষ্ঠানটা করতে এসেছি যে কারণে, সুনির্দিষ্ট সেটার দিকে তাকে একটা কথা বলি। আজকে সমকালে একটা রিপোর্ট ছাপছে, আগস্টের 2য় সপ্তাহের মধ্যে নতুন পে স্কেল গেজেট হওয়ার সম্ভাবনা। বাচ্চা লোক হাততালি দাও, পে স্কেল আসতেছে।
অন্য অনেক কিছু বলার আগে একটা শব্দ ইউজ করি, শব্দটার নাম হলো পেটি বুর্জোয়া। পেটি, পেটি শব্দের মানে কি? না মাছের পেটি না, প্যাট না, পেটি মানে হলো ফ্রেঞ্চ শব্দ পেতিত। পেতিত মানে হলো মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত না, মধ্যবিত্ত বোঝানোর জন্য এটা বলা হয় না। পেটি বুর্জোয়া বলতে বোঝানো হয়েছে যে নিজের দেখা যে ছোট্ট দুনিয়াটা, সে মনে করে সারা বড় দুনিয়াটা বোধহয় এরকম, যেটা সবচেয়ে ভালো বোঝায়। মনে করেন আমাদের একটা উপজেলারও না, আজকাল যদি বাংলাদেশে কিছু ছোট জায়গা নেই, এটা উপজেলার নয়, এটা ইউনিয়নেরও না, তার নিচে একটা গ্রামের ছেলে, তার চোখে ঢাকা শহরটা কেমন। এখন ও যেভাবে গ্রামটা দেখে, ও ভাবে পুরো বাংলাদেশটা এরকম, তাহলে যেমন হবে। এটা হলো অনেকটা এরকম। এটা সবচেয়ে ভালো বোঝা যায় ইন্ডিয়ার বেলায়, পেটি বুর্জোয়া কথাটা ওখানে ভালো খাটে, যে ওদের একটা মফস্বলের একটা ছেলে, তার কাছে বড় শহর মানে হলো কলকাতা। কলকাতায় থাকিস বাবা, আচ্ছা ইন্ডিয়ার রাজধানী কোথায়? কয় হবে বোধহয় দিল্লি নাকি বোম্বাই। তো ওগুলো কি তাইলে, এইবার বুঝছেন? ওর কাছে এই যে তার নিজের ছোট্ট জায়গাটা দেখে মনে করে এটাই দুনিয়া, বাকি দুনিয়াটা এরকম। এই হচ্ছে পেটি। পেটি নিজের যে ছোট চিন্তার যে ছোট দুনিয়া, ওটাকেই ভাবে যে সারা দুনিয়া। কেন এটা বললাম? এই পে স্কেলের সাথে পেটি বুর্জোয়ার একটা সম্পর্ক আছে। বেশিরভাগ সরকারি কর্মচারী, বেসরকারিও বটে, দেখেন এই পে স্কেল হওয়াটার মানে হলো বেসরকারি বেতন বাড়াইতে হবে। কি কি হবে দেখেন, এর সাথে রিলেটেড এমন কোন সেক্টর থাকবে না যার বেতন বাড়াইতে হবে না, কিচ্ছু বাদ থাকবে না, সবার বেতন বাড়াইতে হবে। বেতন বাড়ানো মানে এইবার বাসালা বলবে যে তেলের দাম বেড়ে গেছে, বেতন বাড়ছে, তাহলে আমি এবার ভাড়া বাড়াও। ভাড়া বাড়ানোর সাথে সাথে চালের দাম বাড়বে, ভাড়া বাড়ানোর সাথে সাথে সবজির দাম বাড়বে, আমদানি খরচ বেড়ে যাবে। সরকার বলবে এগুলো খরচ বেড়ে গেছে, ট্যাক্স ধরো বেশি করে, ভ্যাট ধরো বেশি করে, জিনিসপত্রের দাম বাড়লো। তাহলে দেখা যেত আগে 100 টাকায় দিয়ে যে বাজার করতো, এখন 200 টাকা দিয়ে ওই বাজারটাই করতে হচ্ছে। এই পেটি বুর্জোয়া কিন্তু তাতে খুশি, ওদের দেখছে 200 টাকা, আমার হাতে 200 টাকা আছে, ও দেখতেছে না যে বাজারটাতে 100 টাকার বাজার। এই হচ্ছে পেটি বুর্জোয়ার অবজারভেশন, পেটি বুর্জোয়ার ছোট চিন্তা। কিন্তু এরা খুব ক্ষুব্ধ হবে এখন আমার কথায়, পে স্কেলের বিরুদ্ধে কথা বলছি বলে। তো এটা হলো পেটি বুর্জোয়াদের চোখে দেখা। পে স্কেল খুব ভালো, পে স্কেলের অপেক্ষায় বসে আছে সরকারি কর্মচারীরা, বেতন তো দ্বিগুণ হবে, ঘুষ তো আছে। ওকে, এখন এই পে স্কেলের টাকাটা, বাড়তি টাকাটা কোত্থেকে দিবে সরকার? বেতনের জন্য বাড়তি টাকা ধরলে এটা কোথায় থেকে পাবে সে? এমনি মুদ্রাস্ফীতি ঠিক নাই, শেষে কি করবে? টাকা চাপবে? খেলাপি ঋণ তুলে আনছে, মানে নাই। তাহলে এই যে এত আগ্রহ তাদের পে স্কেল বাড়াতে, বারে পে স্কেল, ইউনিট সাহেব প্লাস লাগাই দিয়ে গেছে একটা পে স্কেল বানাতে, যা এখন পে স্কেল না করে আর পারবি না। এখন বিএনপি মনে করছে আমরা পে স্কেল দেওয়ানো বিরাট গর্ব। তাহলে ফাইনালি এটা কি হবে? স্ট্রেট কাট মুদ্রাস্ফীতিটা এখন যদি 14% উঠে যায়, এখন অলরেডি 10% হয়ে গেছে, আড়ালে আবডালে এটা 9.5 বলতেছে, কিন্তু হয়ে গেছে এটা 10%। এটা 14% যদি থেকে যায় আমি অবাক হব না। তাহলে কি দাঁড়ালো? যে লোকটা বেতন বাড়ছে মনে করেন দ্বিগুণ, 140% পর্যন্ত সাজেশন দেওয়া গেছে ইনুসাহ, 140% যদি বাড়ে সবার, আর বাজারে যদি দ্বিগুণ হয়ে যায় মুদ্রাস্ফীতি, তাহলে কি দাঁড়ালো? এটা কারো খবর নেই। সো বিশৃঙ্খলা কি এমনি এমনি হবে? বুঝতে পারতেছেন কেন হবে বিশৃঙ্খলা, কেন সামনের দিনগুলো এরকম হবে? আমি আগের দিনও বলেছেন, আজকে আবার বলছি, খসরু সাহেবের যদি মুরত থাকে, ক্যারিশমা থাকে, তার উচিত হবে মুদ্রাস্ফীতি টেনে নামানো, পে স্কেল দেওয়া না, উল্টাটা না, মুদ্রাস্ফীতি নামান। এই বেতনেই মানুষই নিজেই বলবে যে না, আগের চেয়ে ভালো আছে।
আপনি মুদ্রাস্ফীতি কমাবেন, খেলাপি ঋণ তুলবেন, নতুন করে ঋণ দেওয়ার যোগ্যতা হবে সরকার, অর্থনীতিটা ভালো হবে, মানুষের চাকরি বাড়বে। ওই একই বেতনে বাবার বেতনে চলবে, কারণ এখন ছেলেটা চাকরি পাইছে। এগুলো একটু বোঝার চেষ্টা করেন। শুধু বেতন বাড়লেই মানুষের সুবিধা হয়, নট নেসেসারিলি। এই ধারণাটা ভুল। বেতন বাড়ানোর সাথে সাথে মুদ্রাস্ফীতি বেড়ে যাবে, এটা একটু মনে রাখেন। এইটি জন্য পেটি বুঝার আর্থ করলাম, পেটি বুঝার চোখে ধুলা দেওয়ার জন্য। হ্যাঁ, বেতন টাকা পাচ্ছেন না, হ্যাঁ আগে তো কত পেতেন না, 15,000, এখন কত পাই? 24,000 পাই। আরে হেভি বেতন, আমি 24,000 পাই। ও বুঝেই না যে এখনকার 24,000 আগে 12,000 সমান না, ওর হুঁশ নেই। তাহলে বাংলাদেশের সে সংকট গুলো বাড়ছে, তার ভিতরে আর একটা বড় সংকট যোগ হলো, সমাজে বিশৃঙ্খলা, সরকার টিকানো যে কঠিন হয়ে যাবে আগামী দিনে। তার ভিতরে সবচেয়ে বড় ফ্যাক্টর হবে সম্ভবত এই পে স্কেল। পে স্কেলটা দেওয়ার পরে আপনি বাজারের কোনো লাগাম টানতে পারেন। সবচেয়ে বড় যেটা লাগাম আপনি করতেই পারবেন না, বাড়ি ভাড়া যারা দিয়ে খেয়ে বসে আছে, সবার আগে সে উৎপত্তি বসে আছে। যেমনি পে স্কেলটা হবে, সে প্রথম ছেটে বাড়ি ভাড়া বাড়াই দিবে, পরের মাস থেকে আপনি কিন্তু ভাড়া দ্বিগুণ করতে হবে। মনে রাখেন, এই এই পেটি বুর্জাদেরকে বলতেছে, আপনার বেতনে 60% যায় কিন্তু বাড়ি ভাড়াতে। যে যত কম বেতনে চাকরি করেন তার এই 60%টা 70-80% চলে যায়, ওটা মনে রাখেন। তাহলে বাড়ি ভাড়া সবচেয়ে বেশি। তাহলে যে বাড়তি বেতনটা কোথা দিয়ে যাবে এটা একটু হুঁশ করেন। এগুলো বললে হবে না, নিজেকে রিয়েলাইজ করতে হবে। দেখেন, যা ভালো বুঝেন, কেউ কি কারো চেয়ে কম বুঝে? থ্যাংক ইউ।